আসসালামু আলাইকুম। পরিপাক ও শোষণ অধ্যায় র্যাপিড রিভিউ ক্লাসে সকলকে স্বাগতম। এই ক্লাসটা আমি দুইটা পার্টে ভাগ করব। একটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, আর একটা হচ্ছে অ্যাপ্রোচ মেথড। ইম্পর্টেন্ট টপিক বলতে বোঝাচ্ছি যেখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন বেশি আসে, আর অ্যাপ্রোচ মেথড বলতে বোঝাচ্ছি আমি এই অধ্যায়টা কিভাবে অ্যাপ্রোচ করলে, কিভাবে পড়াশোনা করলে এবং কোন টপিককে গুরুত্ব আরোপ করলে ভর্তি পরীক্ষায় আমি এগিয়ে থাকবো। ইম্পর্টেন্ট টপিক, মেডিকেল ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই অধ্যায় থেকে, যকৃত পাঠ থেকে। এই যকৃত নিয়ে তোমাদের বইয়ে যা লেখা আছে সব পড়বে। আমি দুইটা জায়গায় স্পেসিফিক্যালি মেনশন করব, একটা হচ্ছে গঠন আর কাজ। গঠনে কিন্তু তোমরা গ্রসলি পড়বে, তার পাশাপাশি ব্যবহারিক অংশে যকৃতের অনুচ্ছেদ নিয়ে শনাক্তকারী বৈশিষ্ট্য লেখা আছে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আণবিক কণিক গঠন আর কাজের ক্ষেত্রে তোমরা দুইটা পার্টে ভাগ করে পড়বে। একটা হচ্ছে যকৃতের সঞ্চয়ী ভূমিকা, বইয়ে সুন্দর করে দেওয়া আছে, আর একটা হচ্ছে বিপাকীয় ভূমিকা। সঞ্চয় ভূমিকা, যকৃত কি কি সঞ্চয় করে, গ্লুকোজ সঞ্চয় করে, রক্ত সঞ্চয় করে, কি পরিমাণ সঞ্চয় করে, পিত্তরস সঞ্চয় করে, ভিটামিন সঞ্চয় করে, ভিটামিনে কোনগুলো হচ্ছে পানিতে দ্রবণীয়, কোনটা চর্বিতে দ্রবণীয়, খনিজ লবণ সঞ্চয় করে, অ্যামিনো অ্যাসিড সঞ্চয় করে, প্রত্যেকটা খুব ভালো করে পড়বো। বিপাকীয় ভূমিকা শর্করা বিপাক, প্রোটিন বিপাক, স্নেহ বিপাক, এরকম গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, ডিঅ্যামাইনেশন ইটসেট্রা ভালো করে পড়বো। আর সঞ্চয় ভূমিকায় রক্ত কি পরিমাণ সঞ্চয় করে, পিত্তরস কি পরিমাণ সঞ্চয় করে, সেগুলোও দেখব। যকৃতের পরপরই সবচেয়ে বেশি প্রশ্ন আসে অগ্নাশয় এবং অন্যান্য পরিপাক গ্রন্থি থেকে। আমরা জানি পরিপাকের জন্য 5টা গ্রন্থি, পরিপাক গ্রন্থি আছে। কি কি? লালা গ্রন্থি, যকৃত, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্ত্রিক গ্রন্থি। এই প্রত্যেকটা গ্রন্থি থেকে কি কি এনজাইম বা হরমোন নিঃসরিত হয় এবং পরিপাক ক্রিয়ায় তাদের ভূমিকা কি, খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে অগ্নাশয়ের গঠনটা এবং কাজ খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি অগ্নাশয়ের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, যেটা হচ্ছে আইলস অফ ল্যাঙ্গারহ্যান্স নিয়ে গঠিত, বহিঃক্ষরা গ্রন্থি যেটা লোবিউল বা অ্যাসিনাস নিয়ে গঠিত। আইলস অফ ল্যাঙ্গারহ্যান্সে আমরা জানি 4 ধরনের কোষ থাকে, আলফা কোষ, বিটা কোষ, গামা কোষ এবং ডেল্টা কোষ। এবং এই 4টা কোষই কি কি ক্ষরণ করে, যেরকম আলফা কোষ হচ্ছে গ্লুকাগন, বিটা কোষ হচ্ছে ইনসুলিন, গামা কোষ হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড এবং ডেল্টা কোষ হচ্ছে সোমাটোস্ট্যাটিন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেকটা হরমোনের কাজ কি কি আমরা জানি। অন্তঃক্ষরা পার্ট হরমোন ক্ষরণ করে, বহিঃক্ষরা পার্ট এনজাইম ক্ষরণ করে। এই প্রত্যেকটা হরমোন কি কাজ করে এবং যে বহিঃক্ষরা পার্ট বা লোবিউল বা অ্যাসিনাস নিয়ে গঠিত, সেখানে কি উৎপন্ন হয়? পিত্ত রস উৎপন্ন হয়। ঠিক আছে, পিত্ত রস কিন্তু পরিপাকে ভূমিকা রাখে, কিন্তু এতে কোনো এনজাইম নাই, মাথায় রাখা লাগবে। ঠিক আছে, এবং অন্যান্য পরিপাক গ্রন্থি বাকি 3টা কি কি আছে, 2টা বলে ফেললাম। লালা গ্রন্থি কোথায় আছে? আমাদের মুখে। কয়টা আছে? 3 জোড়া আছে, প্যারোটিড গ্রন্থি, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। এই প্রত্যেকটা গ্রন্থি কি ক্ষরণ করে, লালা গ্রন্থিতে কি কি এনজাইম থাকে, এনজাইমগুলো কোন খাদ্য পরিপাক করে, তার পাশাপাশি এই 3টা যে লালা গ্রন্থি আছে বা 3 জোড়া, এগুলো কোথায় উন্মুক্ত হয়, সেটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, লালা গ্রন্থি কোথায় উন্মুক্ত হয়, কোথায় উন্মুক্ত হয়। যেরকম প্যারোটিড গ্রন্থি উন্মুক্ত হয় দ্বিতীয় ঊর্ধ্বমোনা দাঁতের বিপরীতে মুখগহ্বরে উন্মুক্ত হয়। এরপর তোমার সাবমেন্ডিবুলার গ্রন্থি জিহ্বার নিচে যে ফ্রেমুলাম একটা পর্দা আছে সেখানে উন্মুক্ত হয়। ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, সব পড়ে ফেলবে। তার পাশাপাশি গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্ত্রিক গ্রন্থি, এইখান থেকে কি কি এনজাইম খরিত হয়, কোন কোন এনজাইম এগুলা এখানে থাকে এবং পরিপাক ক্রিয়ায় কোন এনজাইমের ভূমিকা কি কি, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ব্যবহারিক অংশ তেমন পড়া এখানে নাই, কিন্তু এইখান থেকে ভর্তি পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। মাত্র 1.5 পেজের পড়াশোনা, 1.5 পেজ না বলতে 1 পেজ। ঠিক আছে, 4টা মাত্র স্লাইড থাকবে, যকৃত, পাকস্থলী, অগ্নাশয় এবং আরেকটা হচ্ছে ক্ষুদ্রান্ত। এই 4টা জায়গার শনাক্তকারী বৈশিষ্ট্য দেওয়া আছে এবং সেগুলো পড়লেই আশা করা যায় কমন আসতে পারে। ঠিক আছে, কারণ বিগত বছরগুলোতে এই পার্ট থেকে অনেক কোশ্চেন আসছে। আচ্ছা, খাদ্য পরিপাক এবং এনজাইম, এখানে আমরা পরিপাক প্রণালী এবং বিভিন্ন যে এনজাইম, আমাদের বিভিন্ন পরিপাক গ্রন্থি থেকে যে সকল এনজাইম গঠিত হয়, কোন এনজাইমটা কোন খাদ্যকে পরিপাক করে, তার ভূমিকা কি এবং এটা কোন খাদ্য উপাদানকে কিসে রূপান্তরিত করে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, শোষণ এবং স্থূলতা। শোষণের ক্ষেত্রে আমি বিভিন্ন পার্টে ভাগ করব। 3টা খাদ্য উপাদান মিলে শোষিত হয়, শর্করা, প্রোটিন এবং স্নেহ। 3টা খাদ্য উপাদান কিভাবে শোষিত হয় ডিটেলসে পড়বো। এবং স্থূলতার ক্ষেত্রে প্রথমেই বলে রাখি আমি একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, বিএমআই বা বডি মাস ইন্ডেক্স। এইখানে একটা ছকে দেখবা দেওয়া আছে, বিএম এর মান কত হলে আমরা কি ইন্ডিকেট করে, আদর্শ মান কত, অতিরিক্ত ওজনে বিএম এর মান কত, স্থূলতার প্রথম স্তর, দ্বিতীয় স্তর, মরবিড স্থূলতা, প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো শোষণটা হচ্ছে 3টা খাদ্য উপাদানের শোষণটা কিভাবে হয়, কোন জায়গায় হয়, সেগুলো ডিটেলসে পড়বো। এবং স্থূলতায় মূলত বিএমআইটা পড়বো এবং বিএমআই এর কোন মানটা কি নির্দেশ করে,
ঠিক আছে, এ হলো ইম্পর্টেন্ট টপিক। তারপর আসি অ্যাপ্রোচ মেথড। পরিপাক ও শোষণাধ্যায় পড়ার আগেই পরিপাক জিনিসটা কি এবং শোষণ জিনিসটা কি জানা লাগবে। পরিপাক আমরা জানি যে প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু দেহের শোষণ উপযোগী সরল উপাদানে পরিণত হয়। পড়ে ফেলবো এই পরিপাক প্রক্রিয়ায় এবং শোষণ প্রক্রিয়ায় কোন কোন অঙ্গ জড়িত, কোন পার্টগুলো অংশ নেই, সেইগুলো মূলত আমাদের এখানে পড়াশোনার বিষয়। পরিপাক নালী আমাদের মুখ ছিদ্র থেকে পায়ুপথ পর্যন্ত যে সকল অঙ্গ গঠিত বা যে সকল অঙ্গ নিয়ে আমাদের এই পরিপাক নালী গঠিত সেগুলো এখানে দেখবো। প্রথমে কি দেখে মুখছিদ্র, মুখ বিবর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, রেকটাম এবং পায়ুপথ। প্রত্যেকটার গঠন, কাজ, কি কি হরমোন নিঃসরণ করে বা কি কি এনজাইম নিঃসরণ করে, তাদের কাজ কি সেগুলো দেখবো। ঠিক আছে, এবার পরিপাক গ্রন্থি আমি আগে আলোচনা করছি, 5টা পরিপাক গ্রন্থি, প্রত্যেকটা কাজ, গঠন এবং কি কি হরমোন বা এনজাইম নিঃসরিত হয় তাদের কাজ। আচ্ছা, সুষম খাদ্য তালিকা এটা মোটামুটি ইম্পর্টেন্ট, কারণ ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। সুষম যে 6টা খাদ্য উপাদান আছে, একদম প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কি পরিমাণ উপাদান, খাদ্য উপাদান লাগে, কি পরিমাণ শর্করা লাগে, প্রোটিন লাগে, ভিটামিন লাগে, খনিজ লবণ লাগে, এবং এই প্রত্যেকটা খাদ্য উপাদানের প্রধান কাজ কি কি, খুব ইম্পর্টেন্ট। কি কি পড়বো এখানে? এখানে আমি পড়বো পরিমাণ প্লাস কাজ। ঠিক আছে, প্রত্যেকটা খাদ্য উপাদানের প্রাপ্তবয়স্ক মানুষের কি পরিমাণ লাগে প্রতিদিন এবং এর প্রধান কাজ কি কি, এগুলো দেখবো। আচ্ছা, খাদ্য পরিপাক এবং পরিপাককারী এনজাইম। খাদ্য কোন কোন অংশে পরিপাক হয় আমরা 3টা পার্টে ভাগ করে পড়বো। মুখ গহ্বরে খাদ্য পরিপাক, পাকস্থলীতে খাদ্য পরিপাক এবং ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক। এই প্রত্যেকটা খাদ্য পরিপাকে যান্ত্রিক পরিপাক কিভাবে হয়, রাসায়নিক পরিপাক কিভাবে হয়, কি দিয়ে হয়, সেগুলো খুব ইম্পর্টেন্ট। মুখ বিবরে খাদ্য পরিপাকে আমরা জানি যান্ত্রিক পরিপাক হয়, জিহ্বার নাড়াচাড়া, দাঁতের কর্তন। এখানে আমি 2টা জিনিস একটু মেনশন করব। মুখ গহ্বরে খাদ্য পরিপাকে দাঁত প্লাস জিহ্বা, এই 2টা হচ্ছে যান্ত্রিক পরিপাকে সাহায্য করে। দাঁতের ক্ষেত্রে দন্ত সংকেতটা খুবই ইম্পর্টেন্ট, প্রাপ্তবয়স্ক মানুষের দন্ত সংকেত 2 1 2 3 মানে আইসিপিএম, জানো তোমরা সবাই আইসিপিএম 2 1 2 3, এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে। এবং 6 বছর বয়স পর্যন্ত 2 থেকে 6 সেটা হচ্ছে 2 1 0 2, আমি যদি ভুল না হই। আচ্ছা, এরপর জিহ্বার ক্ষেত্রে আমরা করব জিহ্বার কোন অংশ কোন স্বাদ গ্রহণ করে, সেটাও আমরা খুব সহজে মনে রাখতে পারি মিল অতি দিয়ে, তাই না? মিল অতি, মিষ্টতা, লবণাক্ত, অম্লতা, তিক্ততা, তাই না? অগ্রভাগ, অগ্রভাগের দুপাশ, পশ্চাৎভাগ, পশ্চাৎভাগের দুপাশ। আশা করি কারো সমস্যা হবে না। দাঁত এবং জিহ্বাটা গুরুত্ব দিয়ে পড়বো। এরপর কি আসে, মুখ গহ্বরের পরিপাকে কোন এনজাইম কাজ করে। মুখ গহ্বরে শুধুমাত্র আমরা কি জানি শর্করা আংশিক পরিপাক হয়, এনজাইম কি থাকে টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ। আচ্ছা, মুখ গহ্বর পরে আমরা কোথায় যাবো? পাকস্থলীতে, তাই না? কি দিয়ে যাবে? অন্ন নালী দিয়ে। পাকস্থলীতে আমরা জানি বিভিন্ন প্রকার এনজাইম থাকে, মেইনলি থাকে প্রোটিন বিশ্লেষণকারী এনজাইম বা প্রোটিন পরিপাককারী এনজাইম, তাদেরকে আমরা বলি প্রোটিওলাইটিক এনজাইম। খরিত হয় খরিত হয় পাকস্থলীর প্রাচীর থেকে। ঠিক আছে, বিভিন্ন প্রোটিন পরিপাককারী বা প্রোটিন এনজাইম থাকে, যে এনজাইমগুলো কি করে খাদ্য উপাদানকে বা প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড বা আংশিক পরিপাক করে পেপটোন বা পেপটোজে রূপান্তর করে। যেরকম কি আছে, প্রথমে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে পেপসিন, পেপসিন, রেনিন, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন কোষ ক্ষরণ করে? বলছিলাম না যে প্যারাইটাল কোষ হচ্ছে, প্যারাইটাল কোষটা বা অক্সেন্ট্রিক কোষ এই সেল ক্ষরণ করে। এই এস সেলটা নিষ্ক্রিয় পেপসিনোজেনকে পেপসিনে রূপান্তর করে। রেনিন হচ্ছে একটা এনজাইম যেটা দুগ্ধ আমিষ ক্যাসিনকে প্যারাক্যাসিনে রূপান্তর করে। আচ্ছা, এগুলো ভালো করে পড়বে। তারপর ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক, সেখানে যে রসগুলো খরিত হয় ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে, তাকে বলি আন্ত্রিক রস বা সাক্কাসেন্টেরিকাস। তাছাড়া আমাদের অগ্নাশয় থেকে যে সকল এনজাইম উৎপন্ন হয় বা এনজাইম তৈরি হয়, পাশাপাশি যকৃতে যে পিত্তরস তৈরি হয়, সেগুলো একটা অভিন্ন নালী অ্যাম্পুলা অফ ভ্যাটার দিয়ে ডিউডে নামে উন্মুক্ত হয়, তাই না? আমরা সবাই জানি। এবং সেই এনজাইমগুলো মূলত এই ক্ষুদ্রান্তে গিয়ে কাজ শুরু করে। ঠিক আছে, আচ্ছা 3টা ভাগে পড়বো পরিপাকের এনজাইম কি কি আছে, 3টা পার্ট, অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক এবং লাইপোলাইটিক। উৎস কই থেকে খরিত হয়, ঠিক আছে? প্রত্যেকটা কোন জায়গা থেকে খরিত হয়, তাদের কাজ কি কি, কোন জাতীয় খাদ্য উপাদানকে কিসে রূপান্তরিত করে, খুব ইম্পর্টেন্ট। স্নায়ুতন্ত্র ও হরমোনের ভূমিকা, এই পার্টটা হচ্ছে নতুন একটু এক্সট্রা করছে। আমরা জানি যে আমাদের দেহের খাদ্য উপাদান, এখন দেখো আমি খাবার খাবো না, আমার ইচ্ছা না এটা, তাই না? তার মানে অবশ্যই এখানে স্নায়ুতন্ত্রের ভূমিকা আছে। এই স্নায়ুতন্ত্রের ভূমিকাকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছে এখানে। একটা হচ্ছে এক্সট্রিনজিক স্নায়ু চালক,
স্নায়ুজালক মানে হচ্ছে অনেকগুলো স্নায়ুকোষী সমষ্টি, ঠিক আছে। এক্সট্রিনজিক স্নায়ুজালক এবং ইন্ট্রিনজিক স্নায়ুজালক। এক্সট্রিনজিক বলতে বোঝাচ্ছে যেটা হচ্ছে এই পরিপাক নালী বা পরিপাক গ্রন্থির অংশ না, বাইরে থেকে এসে একজন এক্সটার্নাল কিছু একটা বাইরে থেকে এই পরিপাক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, যেরকম মস্তিষ্ক, তাই না? এটা কি এক্সট্রিনজিক স্নায়ুতন্ত্র, তাই না? এর থেকে প্যারাসিম্পাথেটিক সিম্পাথেটিক আসে, তাই তো। এবং এটা কি আসে ইন্ট্রিনজিক, যেটা হচ্ছে এই পরিপাক নালীর যে পার্টগুলো আছে, প্রাচীর আছে, তার আশেপাশে থাকে। এবং পরিপাক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইন্ট্রিনজিক স্নায়ুতন্ত্রের মস্তিষ্কের কোনো সাহায্য লাগে না। তাহলে দেখো, মস্তিষ্ক কিন্তু আমাদের দেহের সকল কাজ নিয়ন্ত্রণ করে, কিন্তু এই পরিপাক নালীর প্রাচীরে যে এক্সট্রা একটা স্নায়ুতন্ত্র আছে, যাকে আমরা বলেছি ইন্ট্রিনজিক স্নায়ুতন্ত্র, সেটা কাজ করার জন্য তার হেল্প লাগে না। এই জন্য ইন্ট্রিনজিক স্নায়ুতন্ত্রকে বলা হয় দ্বিতীয় মস্তিষ্ক। খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আসতে পারে মেডিকেলে, মানে কোশ্চেন আসতে পারে আমাদের প্রিপারেটরি এক্সামে। আচ্ছা, এরপর কই যাবো আমরা, হরমোনের ভূমিকা। এই যে আমরা বিভিন্ন এনজাইম ক্ষরণ করি, বিভিন্ন অর্গান থেকে, পরিপাক গ্রন্থি থেকে এনজাইম ক্ষরিত হয়, এই এনজাইম ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন হরমোন। যেরকম গ্যাস্ট্রিক জুস ক্ষরণকে নিয়ন্ত্রণ করে কে? গ্যাস্ট্রিন হরমোন। এরপর অগ্নাশয় রস ক্ষরণ নিয়ন্ত্রণ করে কে? সিক্রেটিন। পিত্তাশয়ের সংকোচন নিয়ন্ত্রণ করে কে? কোলেসিস্টোকাইনিন, তাই না? ভিল্লিকাইনিন, ডিওক্রাইনিন, এন্টেরোকাইনিন, যত হরমোন আছে তাদের নাম, কোথা থেকে এরা উৎপন্ন হয় এবং তার কাজ কি, খুবই ইম্পর্টেন্ট। এরপর আসছে রোগ এবং ব্যাধি, নতুন অ্যাড করছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তুমি কি কি পড়ে আমি বলি রোগের ক্ষেত্রে, মিনিংকে প্রথমে পড়বে। যেরকম আমি যদি বলি হ্যাপাটাইটিস কি, লিভার সিরোসিস কি, পেপটিক আলসার কি, গ্যাস্ট্রিক আলসার কি। পেপটিক আলসার বলতে মূলত আমাদের পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত এই দুইটার পদা হলে বা ক্ষয় হলে তাকে আমরা বলি পেপটিক আলসার, এবং গ্যাস্ট্রিক আলসার কি শুধুমাত্র পাকস্থলীর ক্ষয় বা প্রদাহ, ঠিক আছে। এরপর হ্যাপাটাইটিস মানে কি লিভারের প্রদাহ, তারপরে লিভার সিরোসিস, এরপর কি আছে অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাপেন্ডিক্সের প্রদাহ। এই প্রত্যেকটা মিনিং পড়ব, এই রোগ হওয়ার কারণ পড়ব, লক্ষণ বা বৈশিষ্ট্য পড়ব, আর যদি প্রতিকার দেওয়া থাকে প্রতিকার পড়ব। আর এই র্যাপিড রিভিউ ক্লাসের পরপরই হচ্ছে তোমাদের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। মেইন ক্লাস শুরু হওয়ার আগে আমি যেই টপিকগুলো খুব বারবার বলেছি যে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট, সেই টপিকগুলো বারবার পড়বে। তারপর যদি সম্পূর্ণ বই ফার্স্ট টু লাস্ট পড়তে না পারো, মেইন ক্লাস শুরু হওয়ার আগে অন্তত দাগানো লাইনগুলো ভালো করে পড়বে। তো এই ছিল আজকে পরিপাক হোসেনের র্যাপিড রিভিউ ক্লাস। দেখা হবে মেইন ক্লাসে। আসসালামু আলাইকুম।